পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। ভোটের আগে নিরাপত্তা রক্ষায় কঠোর হচ্ছে সরকার, আর সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সদর দপ্তর জানিয়েছিল বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে লুট হয়েছে ৫,৫০০ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ খোয়া গেছে ৬.৫ লাখ। রোববার সকালে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অন্তত ৭০০ অস্ত্র এখনো পাওয়া যায়নি। এসব অস্ত্রের খোঁজ দিলে দেয়া হবে পুরস্কার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই পুরস্কারটা সে পাবে। উপদেষ্টা বলেন, রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাওয়া অস্ত্রগুলো দেশীয়। সন্ত্রাসীদের কাছে যারা এসব বিক্রি করে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে। এই ধরনের ঘটনা ঘটুক, মানে আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। হাসিব হামুশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগ সমর্থকদের ঘিরেই উদ্বেগ তাদের। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। সরকারের আরও জোরালো ভূমিকা চান তারা। অন্তর্বর্তী সরকারের এক বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা তুলে ধরে বেসরকারি সংগঠন। এতে যোগ দেন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ অনেকেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ প্রসঙ্গ। সংস্কার, বিচার এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সুষ্ঠু যে নির্বাচন আমরা চাই সেটা করা সম্ভব হবে কিনা। যেই পলিটিক্যাল পার্টি নিজেরাই ঐক্য তৈরি করতে পারে না, এটা তো একটা পলিটিক্যাল কাজ, এটা তো একটা ইকোনমিস্টের কাজ না। সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তারা চলমান রাখবেন এই আশাবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করে কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা রাজনীতিবিদদের অনেকেরই। আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কি হতে পারে তা নিয়েও উদ্বেগ তাদের। যে ইলেকশনের দিকে হাঁটছেন, আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে? আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে নির্বাচনটা কিন্তু এত সহজভাবে আমরা গ্রহণ করতে পারবো না। বৈষম্যহীন যাতে সমাজ গঠিত না হয়, যাতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে, এটি কিন্তু কখনো ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সেই সাথে প্রশাসনে জবাবদিহি নিশ্চিতেরও তাগিদ তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 31 আগস্ট, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রবিবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সচিব জানান, এবার নতুন যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। পাশাপাশি তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। রোববার সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন ভোটাররা। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে 21 আগস্ট পর্যন্ত। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900 এবং 12,61,70,900। এখন কথাটা হচ্ছে যে আমরা এই কাজটা কবে নাগাদ সম্পন্ন করব। আমরা আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই বাদ পড়া ভোটারের সংখ্যা কত, এবং আমরা আগামী 31শে আগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এদিকে যাদের বয়স 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। সব মিলিয়ে এবার জাতীয় নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এই তথ্য জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপি সহ 16টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই 16টি দলের বিষয়ে এবার মাঠ পর্যায়ের তদন্ত হবে। 22 জুন পর্যন্ত 145টি দল নিবন্ধন পেতে আবেদন করে, তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই এনসিপি সহ 145টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে 15 দিন সময় দেওয়া হয়। গেল 3 আগস্ট বিকেল 5টায় সেই সময় শেষ হয়েছে। তবে 145 দলের মধ্যে মাত্র 80টি ইসির শর্ত অনুযায়ী দলিলপত্র জমা দেয়। শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি। ভার্চুয়াল বক্তব্যে তারেক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে জনগণের আস্থা ফেরানোই মূল লক্ষ্য। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান। প্রায় 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল রোববার সকাল থেকে নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলনস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। এ সময় সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কার কমিশন যেসব বিষয়ে কাজ করছে তার বেশিরভাগই বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে তুলে ধরেছে। যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আওয়ামী লীগ শিক্ষা, বিচার ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক। ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। রাজশাহীতে বিএনপির সবশেষ সম্মেলন হয় 2009 সালে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ এবং সরকারের হিসেবে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না দিতে পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সবার মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। জুলাই বিপ্লবের শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 16 বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলছেন 1000-এর অধিক। সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংরক্ষিত নারীর আসন 50 থেকে বাড়িয়ে 100 করার প্রস্তাব এসেছে, কিন্তু কিভাবে তারা নির্বাচিত হবেন সে বিষয়ে ঐকমত্য হয়নি। এদিকে নারী ক্ষমতায়ন নিয়ে সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দলের মধ্যে নারীদের প্রাধান্য বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল, দিয়েছেন নেতৃত্ব, কিন্তু গত 1 বছরে সরে গেছেন তাদের অনেকেই। তবে নারীদের রাজনীতি গুরুত্ব পেয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিন্তু ওই কমিশনে কোনো নারী না থাকায় সমালোচনাও রয়েছে। তাদের ওখানেও নারীর উপস্থিতি কম ছিল, কাজে যেই আলোচনাটা হয়েছে যেটা নারী বিষয়ে, সেই আলোচনার মধ্যে নারীর অংশগ্রহণই কম। তো এরকম এটা তো হওয়ারই কথা। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোতে নারী সদস্য ছিল কম। যারা অংশ নিয়েছেন তারাও নারী সংসদ সদস্য নির্বাচন নিয়ে সন্তুষ্ট নন। রাজনৈতিক দল যারা আছে তারা আসলে এটা মানতেই নারাজ যে নারীরা আসলে রাজনীতিতে আগ্রহী। 100টা নারী আসন যদি সরাসরি নির্বাচন করে, সেখানে অনেক নারীর কিন্তু কোনো দলের ধার ধারতে হইতো না। সংসদে নারী আসন বাড়াতে একমত বিএনপি, কিন্তু সরাসরি নির্বাচন করে জিতে আসার বাস্তবতা তৈরি হয়নি বলে মনে করেন শামা ওবায়েদ। এ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে জামায়াত ইসলামী। আমরা ডিরেক্ট ইলেকশনে আরও বেশি নারী চাই, বাট এটা রাতারাতি এটা হবে না। এটা দল এই লক্ষ্যে কাজ করছে। এখন থেকে দল কিন্তু বিভিন্ন পর্যায়ে নারীদেরকে সুযোগ করে দিচ্ছে রাজনীতির মাঠে কাজ করার জন্য। আমরা তো জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে। ধরনটা সম্পর্কে তারা সরাসরি ইলেক্টেড হবে না সংরক্ষিত আসন থাকবে, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা আছে। তবে অধিকার কর্মীদের দাবি নারীরা অনেকেই গিয়েছে, সরাসরি নির্বাচনেও অংশ নিতে পারেন। তারা কিন্তু সরাসরি নির্বাচনে আসতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে নারীকে তারা তাদের অন্তত 1/3 আসনে তারা মনোনয়ন দেবেন। দলীয় ফোরামে নারীর অংশগ্রহণ বাড়লে সংসদেও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে অভিবাসন এবং বিনিয়োগ। এছাড়াও প্রতিরক্ষা জ্বালানি খাতে 5টি সমঝোতা হতে পারে। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান প্রেস সচিব। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম সরকারের নজরে রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র, জ্বালানি, আইন ও প্রবাসী, নিরাপত্তা উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। পরে 12 আগস্ট পুত্রাজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই শীর্ষ নেতা। আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশে কর্মী নিয়োগ ও তাদের সুযোগ সুবিধার বিষয়। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ও সমঝোতা স্মারক সই হবে। আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। এ সময় কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি মনিটরিং করছে সরকার। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে।
তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সফরে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর ইউনূস। বুধবার মালয়েশিয়া ইউনিভার্সিটি কেবাংসানের বিশেষ সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। একই দিন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে? নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই চিরবিরতির সংবাদ তৎমাতে বাংলাদেশে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।